আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলী সায়েন্স একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞান সাবজেক্টের অধ্যায় নাম্বার 4 পর্যায় সারণী এসএসসি প্লাস নবম দশম শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে এসএসসি ফাইনাল পরীক্ষায় আসার মতো 10টি এমসিকিউ বিশ্লেষণ করে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই 10টি এমসিকিউ মনোযোগের সাথে তোমরা সমাধান করার চেষ্টা করো। তো দেখো, প্রথম এমসিকিউ আমাদের কি বলছে। প্রথম এমসিকিউ বলছে, দেখো প্রথমেই বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা 10টি এমসিকিউ, কিন্তু এখানে আমাদের অনেকগুলো যেন অ্যান্সার আমরা করতে পারি, এইভাবে আমরা 10টি এমসিকিউ বিশ্লেষণ করে করে পড়ব। দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি, তার মানে তোমাকে এখানে যে প্রশ্নটি করছে সেটা হলো পর্যায় সারণীর ইতিহাস থেকে প্রশ্নটি করেছে। এখন পর্যায় সারণীর ইতিহাসে তুমি একটু নজর দিবা। দেখো, এ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌল, তাই না? এই 118টি মৌল, এই 118 মৌল এ পর্যন্ত আবিষ্কৃত, কিন্তু যখন পর্যায় সারণী শুরু হয়, মানে লিখতে শুরু করে, সেইটা হলো 1789 সালে একজন বিজ্ঞানী যার নাম ছিল ল্যাভোসিয়ে। হ্যাঁ, এই ল্যাভোসিয়ে তার সময় আবিষ্কৃত 33টি মৌল, এই 33টি মৌল নিয়ে তিনি কাজ করেছিলেন, এবং তিনি তার সময় আবিষ্কৃত 33টি মৌলকে যাতে সহজেই আলাদা আলাদা তাদের সমস্ত রাসায়নিক ধর্মগুলো বিশ্লেষণ করা যায়, অল্প কোনো পরিশ্রমে, অল্প কোনো চিন্তায় যাতে সে বিশ্লেষণ করতে পারে, এই জন্য তিনি কি করেছিলেন, এই 33টি মৌলকে দুইটা ভাগে ভাগ করে একটা ভাগে ধাতু দিয়েছিলেন আর একটা ভাগে অধাতু দিয়েছিলেন। এইভাবে তিনি ধাতু এবং অধাতু এই দুইটি ভাগে 33টি মৌলকে সহজে মনে রাখার একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এই যে পর্যায় সারণীর ইতিহাস শুরু। তারপরে 1789 সালের পরে এই 1829 সালে আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ডোবে রায়নার, ইনি কি করেছিলেন, ইনি পর্যায় সারণী তৈরির জন্য বা খুব সহজে যাতে 118টি মৌল বা তার সময় আবিষ্কৃত মৌলগুলো ধর্মগুলো বিশ্লেষণ করতে পারে, এই জন্য তিনি করেছিলেন কি, তিনি ত্রয়ী সূত্র প্রদান করেছিলেন। কি সূত্র? ত্রয়ী সূত্র। এই ত্রয়ী সূত্রটা কি জিনিস তার আগে বলি। এই ত্রয়ী সূত্র তিনি যে প্রয়োগ করেছিলেন সেইটা হলো, তোমার এই যে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপ আছে না, এই 17 নম্বর গ্রুপের 3টি মৌল নিয়ে তিনি কাজ করেছিলেন। একটি ছিল ক্লোরিন, আরেকটি ব্রোমিন, আরেকটি আয়োডিন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এইখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে, বেশ কয়েক ধরনের প্রশ্ন আছে। তোমাদের বলতে পারে যে ত্রয়ী সূত্রের আবিষ্কারক বা জনককে ডোবে রায়নার, ওকে। তারপরে তোমাদের বলতে পারে ডোবে রায়নার এই যে ত্রয়ী সূত্র যে আবিষ্কার করেছিলেন, তিনি কোন গ্রুপকে প্রথমে সিলেক্ট করেছিলেন। তিনি এখানে গ্রুপকে সিলেক্ট করেছিলেন 17 নম্বর গ্রুপ, সেই গ্রুপটির নাম হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ। তারপরে তোমাদের বলতে পারে যে তিনি যে প্রথম ত্রয়ী সিলেক্ট করেছিলেন, প্রথম ত্রয়ী নিচের কোনটি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এইভাবে একটু বিশ্লেষণ করে পড়ো, ইনশাল্লাহ আমি আশা রাখি যে তোমাদের এই 10টি এমসিকিউ অ্যানালাইসিস করতে করতেই দেখবে যে অনেক এমসিকিউ এর তোমরা উত্তর পেয়ে যাচ্ছ। আচ্ছা, ওকে। এখন ত্রয়ী সূত্র তিনি আবিষ্কার করেন। তো এই ত্রয়ী সূত্রটি কি ছিল? তিনি বলছেন যে এই যে প্রথম মৌল এবং শেষ মৌল, এদেরকে তুমি কি করবে, এদের পারমাণবিক ভরের উচ্চক্রম অনুসারে সাজাবে। তার মানে সর্বনিম্ন পারমাণবিক ভরটি দিবে তুমি প্রথমে। তার মানে আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে 35.5, তারপরে আয়োডিনের ক্ষেত্রে আমাদের পারমাণবিক ভর হচ্ছে 127। তো তিনি সাজিয়ে এইভাবে পর্যায়ক্রমে 3টি মৌল সাজিয়েছেন। সাজিয়ে তিনি দেখেছেন এখানে ব্রোমিনের কিন্তু প্রায় 80, মানে 80। তিনি পারমাণবিক ভরের উচ্চক্রম অনুসারে 3টি করে মৌল সাজিয়েছেন, এবং সাজানোর পর তিনি বলেছেন কি, যে প্রথম মৌল এবং তৃতীয় নাম্বার মৌল এর গড় মানে এদের দুইজনকে তুমি যোগ করে 2 দিয়ে ভাগ দাও, দিয়ে যে ভাগফলটা পাবা সেইটা হলো মিডিলের মৌলটার পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। প্রিয় শিক্ষার্থী, এইভাবে তিনি ডোবে রায়নার ত্রয়ী সূত্রের জনক হিসাবে কাজ করেছেন। তো যাই হোক, এইভাবে তিনি তার সময় আবিষ্কৃত মৌল, এই মৌলগুলোকে 3টি করে নিয়ে একটা সারণী তৈরির চেষ্টা করেছেন। তারপরে অবদান রেখেছেন পর্যায় সারণীতে 1864 সালে নিউল্যান্ড নামে একজন বিজ্ঞানী। নিউল্যান্ড, ইনি কি করেছিলেন, ইনিও একই কাজ করেছিলেন। ইনি যেমন ওই যে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজিয়েছিলেন, এটি কিসের ভিত্তিতে সাজিয়েছিলেন? পারমাণবিক ভর, এর ভিত্তিতে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন। ঠিক নিউল্যান্ডও পারমাণবিক ভরের ভিত্তিতেই মৌলগুলোকে সাজিয়ে তিনি কি করেছেন, এইখানে অষ্টক সূত্র দিয়েছেন। অষ্টক সূত্র, তাহলে অষ্টক সূত্র কে প্রদান করেন? বিজ্ঞানী নিউল্যান্ড প্রদান করেন। এখন অষ্টক সূত্রটি কি?
তিনি এইভাবে পারমাণবিক ভরের উচ্চক্রম অনুসারে 8টি মৌল নিয়েছেন। প্রথম মৌলের পারমাণবিক ভর বা প্রথম মৌলের যে ধর্ম, প্রথম মৌল থেকে 8 নম্বর মৌলের ধর্মের সাথে তিনি একটি মিল খুঁজে পেয়েছিলেন। এইভাবে 1864 সালের পর এই 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ, এই যে তোমাদের প্রশ্নের অ্যান্সার দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এই মেন্ডেলিভ তিনি কি করেছিলেন, তার সময় আবিষ্কৃত 63টা মৌল, ওকে, এই 63টা মৌলকে তিনি কি করেছিলেন 12টি আনুভূমিক সারি, মানে এইভাবে এইগুলো হচ্ছে আনুভূমিক সারি, এই যে একটা সারি, 2টা, 3টা, 4টা, এবং 8টি খাড়া গ্রুপ, তার মানে এই যে এইগুলো খাড়া গ্রুপ 1 2 1 2 3, এইভাবে 8টি গ্রুপ এবং 12টি সারিতে তিনি তার সময় আবিষ্কৃত 63টি মৌলকে নিয়ে একটি পর্যায় সারণীর ছক তৈরি করেছিলেন। এবং ইনারও পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল এই পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর সংখ্যার উপর ভিত্তি করে তিনি তার সময় আবিষ্কৃত 63টি মৌলকে 12টি সারি এবং 8টা খাড়া গ্রুপে তিনি রেখে বা খাড়া গ্রুপে বিশ্লেষণ করে একটা ছক তৈরি করেছিলেন। তবে এখানে তিনি আরেকটি কাজ করেছিলেন, এখানে 4টা ঘর তিনি ফাঁকা রেখেছিলেন, 4টা, এবং এই 4টা ঘরে যে মৌলগুলো আসবে বলে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মানে তার সময়ে এই 4টা মৌল আবিষ্কার হয়নি, ওই অনাবিষ্কৃত মৌল সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, যার কারণে পরবর্তীতে দেখা গেছে যে এই জায়গার যে মৌলগুলোর কথা তিনি বলেছিলেন সেইগুলো সত্য ছিল। তার মানে তিনি যে পর্যায় সারণী করেছিলেন সেটা ছিল 63টি মৌল আবিষ্কৃত এবং 4টি অনাবিষ্কৃত, অর্থাৎ প্রায় এই 67টি মৌল নিয়ে তিনি কি করেছিলেন, একটা পর্যায় সারণী তৈরি করেছিলেন, যেইটা তোমাদের আধুনিক আজকের যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীর আদলেই তিনি তৈরি করেছিলেন, কিন্তু এটি নয়। এর ক্ষেত্রে একটা প্রবলেম ছিল কি প্রিয় শিক্ষার্থী, যখন তিনি পারমাণবিক ভরের ভিত্তিতে যখন তিনি পর্যায় সারণীটি তৈরি করেন, তখন একটা সমস্যা লক্ষ্য করা গিয়েছিল। সমস্যাটা ছিল আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে। সমস্যাটা এই যে আর্গন এবং পটাশিয়াম, এইটার ক্ষেত্রে কি ধরনের সমস্যা ছিল, যখন তিনি পারমাণবিক ভরের উচ্চক্রম অনুসারে সাজাচ্ছিলেন, অর্থাৎ কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলোকে আগে দিচ্ছিলেন, বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলোকে পরে দিচ্ছিলেন, তখন দেখা যাচ্ছে এই পটাশিয়াম নামে মৌলটি চলে যাচ্ছিল 18 নম্বর গ্রুপ, যেখানে 18 নম্বর গ্রুপের মৌলগুলো হলো নিষ্ক্রিয় মৌল, এবং আর্গন মৌলটি আবার কোথায় আসছিল 19 নম্বরে, অর্থাৎ এখানে পটাশিয়ামের এখানে চলে আসছিল, যেখানে 1 নম্বর গ্রুপের মৌলগুলো ক্ষার ধাতু হিসেবে কাজ করছে। 1 নম্বর গ্রুপের মৌলগুলো ইলেকট্রন ছাড়তে পারে, বাট যখন তোমার নিষ্ক্রিয় গ্রুপের মৌলগুলোর দিকে তুমি তাকাবা, তখন দেখবা যে এইগুলো কখনো ইলেকট্রন ছাড়বেও না, কারো কাছ থেকে ইলেকট্রন নিবে না। তো এই পারমাণবিক ভরের ভিত্তিতে যখন তিনি সাজাচ্ছিলেন, তখন এই পটাশিয়াম এবং আর্গনের এই দুইজনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। এই সমস্যার সমাধান কল্পেই 1913 সালে মোসলে নামে আর এক বিজ্ঞানী, তিনি এরকমই পর্যায় সারণী যা দিমিত্রি মেন্ডেলিভ দিয়ে গেলেন, এই পর্যায় সারণীটি শুধুমাত্র তিনি কি করেছেন, এই যে মোসলে ইনি কি করেছিলেন, পারমাণবিক ভরের পরিবর্তে শুধু পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজিয়েছিলেন। যখনই পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌলগুলোকে সাজালেন, তখন দেখা গেল যে আর কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পর্যায় সারণীর ইনশাল্লাহ মোটামুটি জেনে ফেলেছি, আমরা ইতিহাসটা জেনে ফেলেছি। তোমরা এভাবে একটু বিশ্লেষণ করে পড়ো। দেখো এখানে কি বলছে, মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটা? দেখো, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তার মানে তোমরা পেয়ে গেছো যে শুধু পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মোসলে 1913 সালে পর্যায় সারণীর, যেটা আধুনিক পর্যায় সারণী, আজকের পর্যায় সারণী, সেইটার ছক প্রদান করেছিলেন। কিন্তু বাকিগুলো ছিল সবগুলোই কিন্তু পারমাণবিক ভরের ভিত্তিতে, ল্যাভেসিয়ে বাদে। ওকে, তো আমরা তারপরের প্রশ্ন চলে যাই। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে ক নাম্বার উত্তর হবে। ওকে, 1-এর ক। তারপরে চলে যাও, এই দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন। দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাদের বলছে ডোবেরাইনারের প্রথম ত্রয়ী কোনটি? প্রিয় শিক্ষার্থী, অলরেডি কিন্তু আমরা এখানে আমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি। ডোবেরাইনার সম্পর্কে যখন আমি অ্যানালাইসিস করলাম, তখন দেখলাম ডোবেরাইনার 17 নম্বর গ্রুপ হ্যালোজেন গ্রুপ নিয়ে তিনি কথা বলেছেন প্রথম, এবং প্রথম ত্রয়ী হিসেবে তিনি এই 3টি মৌলকে বিশ্লেষণ করেছেন। এবং দেখা গেছে যে মিডিলের মৌল ব্রোমিনের পারমাণবিক ভর এই প্রায় প্রথম এবং শেষেরটির পারমাণবিক ভরের অর্ধেক, প্রায় কাছাকাছি হচ্ছে। তো তিনি প্রথম ত্রয়ী কোনটি হবে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইটা হবে। আরেকটি বলি, এইখানে তোমাদের প্রথম ত্রয়ীর কথা বলেছে, এখানে কিন্তু আরেকটি ত্রয়ী আছে, যে লিনাকে মনে রাখবা,
লিনাকে। তার মানে এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এখানে দেখো তুমি যদি লিথিয়ামের পারমাণবিক ভর দেখো তাহলে 9, এখানে পটাশিয়ামের হচ্ছে 39, তার মানে তুমি 9 + 39/2, তার মানে তুমি এখানে যদি করো 48, সরি পটাশিয়ামের 39, লিথিয়ামের পারমাণবিক ভরটা ভুল হয়েছে, 9 না 7 হবে। তার মানে এখানে কত হবে? এখানে 6 হবে /2, এখানে 23। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে সোডিয়ামের পারমাণবিক ভর কিন্তু 23, এই যে মিডিল একটা মৌলের সাথে মিলে গেছে। তার মানে ড্রোবেরাইনারের প্রথম ত্রয়ী হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেটা নিয়ে তিনি প্রথম কাজ করেছিলেন। কিন্তু এখানেও কিন্তু ত্রয়ী আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ওকে, তো একটু ভেবে অ্যান্সার দিবা। যদি তোমাদের বলে ড্রোবেরাইনারের ত্রয়ী কোনটি, তাহলে তোমরা যদি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন না থাকে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম থাকে, তোমরা এটাই অ্যান্সার করে দিবা। আর যদি বলে প্রথম ত্রয়ী কোন গ্রুপের, 17 নম্বর গ্রুপ, তারপরে যদি বলে কোন গ্রুপের, হ্যালোজেন গ্রুপ, অথবা যদি বলে প্রথম ত্রয়ী কোনটি, তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে তোমাদের 2 নম্বরের উত্তর হবে কি? গ। ওকে, এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে? এই দেখো, পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করে? দেখো, পর্যায় সারণীর ইতিহাস তোমাদের যে 2 থেকে 3টা পৃষ্ঠা আছে, প্রথম 2 পৃষ্ঠা মনে হয়, তো তোমরা যদি ভালোভাবে পড়ো তো এখান থেকে ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়া, একটা বা 2টা প্রশ্ন কমন পাওয়া সহজ। তো এখানে দেখো পর্যায় সারণী, আবার এখানে আরেকটা বিষয় আছে, এখান থেকে একটা বড় প্রশ্ন হয়, হ্যাঁ, যে ওই রাশিয়ান বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ যখন পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করছিলেন, তখন কী ধরনের সমস্যা তিনি পেয়েছিলেন, অথবা পটাশিয়ামকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালে পটাশিয়াম আর্গনের জায়গায় এবং আর্গন পটাশিয়ামের জায়গায় কেন যাচ্ছে, এই ধরনের বিশ্লেষণমূলক একটা প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবা। দেখো, পর্যায় সারণীর অষ্টক সূত্রকে প্রদান করেন, সহজেই পারবে যে পর্যায় সারণীর অষ্টক সূত্রকে জনক হলো এই যে নিউল্যান্ড। ওকে, তো এই প্রশ্ন নিয়ে আমি আর কথা বলছি না, এটা অলরেডি আলোচনা করে ফেলেছি। এইবার দেখো, তোমাদের এইখানে একটা বিষয় আছে, এই যে অ্যাক্টিনাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো কোনগুলো। এখন তোমরা দেখবা পর্যায় সারণী যদি দেখো তাহলে দেখতে পাবা যে তোমাদের এই 3 নম্বর গ্রুপে 6 ও 7 নম্বর পর্যায়ে 6 ও 7 নম্বর পর্যায়ে 2টি ঘর আছে। তোমরা পর্যায় সারণীর যে ছক আছে তোমাদের কাছে, দেখবা যে ওইখানে কিছু মৌল আছে, ঘর একটা, এটা মনে করো 6 নম্বর পর্যায়, আর এইটা মনে করো 7 নম্বর পর্যায়, এইটা মনে করো 3 নম্বর গ্রুপ। এখন বিষয়টা হলো, এই একটা ঘরে এই 57 থেকে 71 আর এটা 89 থেকে 103 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো রয়েছে। এখন তুমি শুধুমাত্র গ্রুপের এই যে 6 নম্বর পর্যায়ে, 3 নম্বর গ্রুপের 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ের এই 2টি ঘরে শুধুমাত্র এই লেখাটা আছে, এটা লক্ষ্য করবা। কারণ কেন এই লেখাটা লিখলো? অন্যান্য ঘরগুলোতে দেখবা যে একটা মৌলের জন্য পারমাণবিক সংখ্যা 1টা, কিন্তু শুধুমাত্র এই 2টি ঘরের ক্ষেত্রে 57 থেকে 71 এখানে 15টি মৌল, আর 89 থেকে 103 এখানে 15টি মৌল এই একটি ঘরে রয়েছে। তো এইভাবে কেন রয়েছে? বাস্তবে এই 3 নম্বর গ্রুপ 6 নম্বর পর্যায়ের এই যে 57 থেকে 71 এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর সকল ধর্ম, এই ঘরটিতে যে মৌলটা থাকবে সেই মৌলের ধর্মের অনুরূপ। প্রিয় শিক্ষার্থী, এখন যদি 15টি মৌলকে এখানে একসাথে লিখো, 15টি মৌলের যদি তুমি প্রতীক লিখো, তাহলে ঘরটার সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের সামনে যে পর্যায় সারণীর রয়েছে, ছকটা রয়েছে বা পিরিয়ডিক টেবিলটি রয়েছে, সেখানে দেখবা যে প্রত্যেকটি ঘর একই সমান তার সাইজ। এই সাইজটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন সেইটা পর্যায় সারণীর সৌন্দর্য বিনষ্ট করে দেবে। এই জন্যই মূলত এদের 2 জনকে, মানে গ্রুপ 3 এবং গ্রুপ 3-এর পর্যায় 6 এবং 7, এই যে 2টি ঘরকে নিচের দিকে আলাদাভাবে দেখানো হয়েছে এবং তাদের নামকরণ করা হয়েছে। এই যে 57 থেকে যেটা 71, সেইটা হচ্ছে ল্যান্থানাইড সারি, মানে ল্যান্থানিয়াম এই মৌলটি নিয়ে প্রথম মৌলটির নাম অনুসারে ল্যান্থানাইড সারি, আর এখানে অ্যাক্টিনাম থেকে এই যে অ্যাক্টিনাইড সারি, এই 2টি সারি
তিনি আলাদাভাবে নিচের দিকে দিয়েছিলেন। তো এখন তোমাদের প্রশ্নটি কি ছিল, অ্যাক্টিনাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কোনটা? তো অ্যাক্টিনাইড, আমি তোমাদের বলবো যে অ্যাক্টিনাইড কথাটা বলছে। তো অ্যাক্টিনাইড উচ্চারণের সময় মনে হচ্ছে অ্যাক্টিনাইড মানে 89 প্রায়, এই যে 89 পারমাণবিক সংখ্যা থেকে শুরু এবং এরপরে 15টি মৌল, তার মানে 103 নাম্বার পর্যন্ত যাবে। সুতরাং অ্যাক্টিনাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103। এখানে পাশাপাশি তুমি মনে রাখবা তাহলে ল্যান্থানাইড সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা কোনটা হবে? 57 থেকে 71 হবে। সুতরাং অ্যাক্টিনাইড যেহেতু বলেছে এখানে অ্যান্সার হবে খ। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা পরের এমসিকিউ চলে যাই। পরের এমসিকিউ কি বলছে? এই দেখো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয় কোন মৌলটির ব্যতিক্রম। এইবার আসো, যেমন তোমাকে গ্রুপ বা পর্যায় নির্ণয়ের কথা বলবে, তখন তুমি গ্রুপ নির্ণয়ের যে 3টি রুলস আছে সেই রুলসটা তুমি একবার মাথার ভেতরে চিন্তা করে ফেলবা যে আমি কি কি জানি। তো প্রথমে আমি তোমাদের শেখাই, তোমরা অলরেডি জানো এগুলো। পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয় কোনটা? যে ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটা যত নাম্বার, লাস্টের যত নাম্বার কক্ষপথে যাবে, এই শেষ কক্ষপথ যেটা, সেটাই হলো তোমার পর্যায় সংখ্যা। আমরা যদি একটু দেখি, দেখবা যে সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, সোডিয়ামের কত? সোডিয়ামের হচ্ছে 11, মানে পারমাণবিক সংখ্যা 11। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো যে এইভাবে আছে ইলেকট্রন বিন্যাসটি, এবং শেষ ইলেকট্রনটি যে 3 নাম্বার কক্ষপথে গেছে, 3 নাম্বার কক্ষপথে, এই জন্য এর পর্যায় হবে কত? পর্যায় 3। তার মানে তোমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করে, অথবা তোমাদের যে 2, 8, তারপরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র অনুসারে যে ইলেকট্রন বিন্যাস, যেভাবে পারো শুধু মনে রাখবা পর্যায় সংখ্যা হবে শেষ কক্ষপথে যখন ইলেকট্রন থাকবে, এই শেষ কক্ষপথের সংখ্যাটাই হচ্ছে তোমার পর্যায় সংখ্যা। ওকে ফাইন। তাহলে আমার এখন আলোচনার বিষয় হলো এই যে গ্রুপ সংখ্যা নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ নির্ণয়। এই 4 নম্বর চ্যাপ্টারে, পর্যায় সারণী চ্যাপ্টারে, এই গ্রুপ এবং পর্যায় নির্ণয় থেকে তোমাদের গ নাম্বারে অ্যান্সার আসে। যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে দিবে, অথবা যে কোনো একটা মৌলের নাম বলে দিবে। নাম বলে দেওয়ার পর তোমাকে কি বের করতে বলবে? এর গ্রুপ সংখ্যা নির্ণয় করো, এর পর্যায় সংখ্যা নির্ণয় করো। তাহলে অবশ্যই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের একে তো এমসিকিউ এর জন্য খুবই সুবিধা পাবা, পাশাপাশি তোমাদের যে সংক্ষিপ্ত বলো অথবা প্রয়োগমূলক প্রশ্ন বলো সেটার জন্য তোমরা অনেকটা সুবিধা পাবা। দেখো গ্রুপ নির্ণয়, তো গ্রুপ নির্ণয়ের জন্য তোমরা 3টা রুলস ফলো করবে। তার মধ্যে প্রথম রুলস দেখো, শেষ কক্ষপথে, এই যে শেষ কক্ষপথ, সবসময় শেষ কক্ষপথের দিকে তাকাবা। এটার ক্ষেত্রে, প্রথম রুলসের ক্ষেত্রে, শেষ কক্ষপথের শুধুমাত্র এস ও পিতে যদি ইলেকট্রন থাকে, এস ও পিতে যদি ইলেকট্রন থাকে, তাহলে কি করবা? সরি, প্রথম নাম্বার রুলসে শেষ কক্ষপথে শুধুমাত্র এস ইলেকট্রন থাকবে, এস ইলেকট্রন থাকবে। শুধুমাত্র এস অরবিটাল ইলেকট্রন যদি থাকে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলটির গ্রুপ সংখ্যা। কেমন দেখো, এখানে দেখো শেষ অরবিটাল, এই যে দেখো 3s, এখানে দেখো তো প্রিয় শিক্ষার্থী 3s, 3p, 3d, এই 3টি অরবিটালই ছিল 3 নম্বর কক্ষপথে, তাই না? এর মধ্যে শুধুমাত্র ইলেকট্রন আছে কোনটিতে? এই যে 3s অরবিটালে। তাহলে শেষ কক্ষপথের শুধুমাত্র যদি এস অরবিটাল ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। সুতরাং এখানে সোডিয়ামের পর্যায় যেমন 3 পেলে, তেমন এখানে গ্রুপ হবে কত? গ্রুপ হবে 1। সোডিয়াম হলো 1 নম্বর গ্রুপের মৌল। এইবার তুমি চিন্তা করো হিলিয়ামের ক্ষেত্রে যাও। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 2। এখানে দেখো হিলিয়ামে যাওয়ার আগে আমরা জাস্ট ইলেকট্রন বিন্যাসটি করে রাখছি। তোমরা চলে যাও পটাশিয়ামে, চলে যাও পটাশিয়ামের ক্ষেত্রে কত? পটাশিয়ামের ক্ষেত্রে 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d-তে ইলেকট্রন যায় নাই, 4s-এ গিয়েছে প্রথমে। ওকে, তার মানে 3d-তে ইলেকট্রনের পরিমাণ কত? 0। এখন দেখো শেষ কক্ষপথে 4s আছে, 4p আছে, 4d আছে, 4f আছে, এতগুলো অরবিটাল আছে। এখন বিষয়টা হলো এইগুলোর ভেতরে এই যে 4s অরবিটাল দেখছো, এই 4s অরবিটালে শুধুমাত্র ইলেকট্রন আছে। দেখো 4p-তেও নেই, 4d-তেও নেই, 4f-এও নেই, আবার এখানে 3d-তেও নেই। ওকে, তো আমি বললাম যে শেষ কক্ষপথের শুধুমাত্র যদি এস অরবিটালে ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। সুতরাং এখানে পটাশিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? গ্রুপ হলো 1 নাম্বার গ্রুপের মৌল। দেখো এস অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। এখন যদি তোমার বলে পর্যায় কত, তো শেষ ইলেকট্রনটা কয় নাম্বার কক্ষপথে ঢুকেছে? দেখো 4 নাম্বার কক্ষপথে ঢুকেছে, এই জন্য এটা হলো পর্যায় নাম্বার 4। ওকে, তো বিষয়টা বুঝতে পেরেছো? আমরা এবার দেখবো তোমাদের এই যে প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম, এই কথাটি তোমাকে বলছে। তাহলে দেখো তো হিলিয়াম যখন আমি গ্রুপ নির্ণয় করছি, এখানে দেখো একটি অরবিটাল রয়েছে,
এবং সেই অরবিটালটি হচ্ছে আবার এস অরবিটাল। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করেছে? 2টি। তাহলে নিয়ম অনুসারে এটা তো প্রথম কক্ষপথ, সুতরাং পর্যায় 1 হবেই, পর্যায় 1। তাহলে এই নিয়ম অনুসারে এইটা গ্রুপ কত হওয়ার কথা? 2 হওয়ার কথা। কিন্তু আমরা জানি গ্রুপ 2 এর যে মৌলগুলো সেইগুলো মাটির উপাদানের সাথে পাওয়া যায় এবং এইগুলো ক্ষার ধাতু হিসেবে আচরণ করে। যেহেতু মাটির সাথেও পাওয়া যায় এবং ক্ষার ধাতুর মতো আচরণ করে, এই জন্য 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলছি বৃৎক্ষার ধাতু। কিন্তু এখানে হিলিয়ামের ধর্মগুলো বিশ্লেষণ করে জানা গেছে যে হিলিয়াম কাউকে ইলেকট্রন দেয়ও না, কারোর কাছ থেকে ইলেকট্রন নেয় না। তার মানে এই হিলিয়ামকে ওই যে 18 নম্বর গ্রুপে যে তোমাদের নিষ্ক্রিয় গ্রুপ রয়েছে, এই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। তাহলে তোমার প্রশ্নটি দেখো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? তো অবশ্যই এখানে হিলিয়াম বা নিষ্ক্রিয় গ্যাসের যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলো ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। ওকে, তো ঠিক আছে, এখানে শুধুমাত্র হিলিয়াম এই মৌলটি তোমার গ্রুপ নির্ণয়ে ব্যতিক্রমধর্মী আচরণ প্রদর্শন করবে। তো ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এবার চলে যাও পরের প্রশ্নে। এই দেখো, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? তাহলে আমরা একটা মাত্র নিয়ম শিখলাম, গ্রুপ বা পর্যায় নির্ণয়ের জন্য একটা মাত্র নিয়ম শিখেছি। এবার দেখো, তোমাকে আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, তো তোমাকে কোন পর্যায়ে কোন নাম্বার গ্রুপে অবস্থিত সেটা যদি বলতো, তার আগে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করে নাও। আয়রনের পারমাণবিক সংখ্যা হলো 26, Fe 26। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। প্রিয় শিক্ষার্থী, 3d-তে ইলেকট্রন দিলাম না প্রথমেই, আর এসে যাবে, তারপরে এখানে কত আসবে? এই পর্যন্ত হচ্ছে 20, এখানে 6 হবে এইটা। তার মানে এখানে দেখার সাথে সাথে তুমি বুঝতে পারছো যে 4 নম্বর কক্ষপথ যেটা, সেখানে শেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে। সুতরাং এই 4 নম্বর কক্ষপথ আছে, অর্থাৎ শেষ কক্ষপথ হচ্ছে কত নাম্বার? 4 নম্বর। তার মানে এটা হলো পর্যায় কত? 4। ওকে, এবার গ্রুপ তুমি নির্ণয় করবা। 1 নম্বর পয়েন্ট তুমি পেয়েছো, শুধু এস অরবিটালে ইলেকট্রন থাকবে। এবার 2 নম্বর যে রুলসটি আছে সেটা হলো, শেষ কক্ষপথে যদি শুধু এস অরবিটালে ইলেকট্রন থাকে এবং তার আগের কক্ষপথে যদি ডি অরবিটালে ইলেকট্রন থাকে। একটু খেয়াল করে দেখো, শেষ কক্ষপথ যদি তুমি ধরো 4 নম্বর কক্ষপথ, তাহলে তার আগের কক্ষপথ হইবে কত? তার আগের কক্ষপথ অবশ্যই ডি হতে হবে, কিন্তু আগের কক্ষপথ হবে 1 কম, তার মানে 4 - 1, এই কক্ষপথে ইলেকট্রন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, শর্তই এটা, শেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে এবং ঠিক তার আগের কক্ষপথে ডি অরবিটালে ইলেকট্রন থাকে। এখন তোমাদের প্রশ্নে অনেক সময় দেখবা যে এখানে এন এস দিয়েছে, 4 এর জায়গায় এন দিয়েছে, এবং এই ডি এর জায়গায় দেখো এই এনটি তুমি কি করেছিলা? 4 - 1 করেছিলা, তার মানে n - 1 এইটা। এই দুইটার ক্ষেত্রে, দুইটা কিন্তু একই জিনিস, এই দুইটার ক্ষেত্রে নিয়ম হলো ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা এই থিওরিটা এখানে অ্যাপ্লাই করো। তো এখানে তোমরা পর্যায় শিখে গেছো বা পর্যায়ে জানো যে এটা 4 নম্বর পর্যায়ে। এখানে খেয়াল করো, শেষ অরবিটাল কত? 4s না? তো এখানে কত ইলেকট্রন রয়েছে? 2 আছে। ঠিক তার আগের অরবিটাল দেখো, এখানে 4 ছিল, আগেরটা হচ্ছে কত? 3। তাহলে 3 অরবিটালে এই যে 3d আছে এবং সেখানেও ইলেকট্রন আছে। তার মানে এখানে এস এবং ডি এর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 8। সো এখানে আয়রন কত নাম্বার গ্রুপের মৌল? এই আয়রনের গ্রুপ হবে কত? 8 নাম্বার গ্রুপ। ওকে, তো এইভাবে তোমরা কি করতে পারবা? পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। এইখানে দেখো আয়রন কোন পর্যায় পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আয়রন হচ্ছে 4র্থ পর্যায়ে অবস্থিত। যদি তোমাকে বলতো যে কোন গ্রুপে, তখন তুমি এইটা 2 নাম্বার রুলস যেটা, সেটা তুমি ফলো করতা, যে শেষ কক্ষপথে তো এস অরবিটালে ইলেকট্রন আছে, ঠিক তার আগের কক্ষপথে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে। এখন বলবা 4s আছে স্যার, 4p-তে যদি থাকে, তো 4p-তে চলে গেলে তো তোমার এই ডি এর সাথে কোনো তুলনায় আসছে না, তার মানে শুধুমাত্র ইলেকট্রনটা হবে এস এবং ডি এর মধ্যে। ওকে, তারপরে চলে যাও কি বলছে এই প্রশ্নটি যাওয়ার আগে আমরা 3 নাম্বার যে রুলসটি আছে এই রুলসটা আমরা একটু জানব। গ্রুপ নির্ণয়ের 3 নাম্বার রুলস বা নিয়ম। 3 নাম্বার নিয়মটি কি? প্রিয় শিক্ষার্থী, শেষ কক্ষপথে যদি এস এবং বা ও পিতে ইলেকট্রন থাকে, পিতে ইলেকট্রন থাকে, শেষ কক্ষপথে শুধুমাত্র এস এবং পিতে যদি ইলেকট্রন থাকে, তাহলে এদের ইলেকট্রন সংখ্যার সাথে এস এবং পি এর ইলেকট্রন সংখ্যার সাথে তুমি কত যোগ করবা? 10 যোগ করবা, দিয়ে যেটা হবে সেটাই হলো তোমার গ্রুপ সংখ্যা। তুমি দেখো, তুমি যদি এখানে
ফসফরাস, মানে এখানে তোমার ফসফরাসের 15 পারমাণবিক সংখ্যা, এইটা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখতে পাবা 1s2 2s2 2p6, 10টি হয়ে গেল। 3s2 12, 3p এইখানে দেখো 12 আর 3 হলো 15। প্রিয় শিক্ষার্থী দেখো 3s 3p 3d, এখানে 3 নম্বর কক্ষপথ বলছে এটা। এই 3 নম্বর কক্ষপথে শুধুমাত্র s এবং p এই দুইটি অরবিটালে ইলেকট্রন রয়েছে। এই দুইটি অরবিটালে যদি ইলেকট্রন থাকে, তোমার এই 3 নম্বর রুলসটা কি? 3 নম্বর রুলসটা হলো শেষ কক্ষপথে শুধুমাত্র s এবং p তে ইলেকট্রন থাকবে। যদি থাকে তাহলে এদের ইলেকট্রনের সংখ্যার সাথে, তার মানে 2 + 3 এর সাথে তুমি কত যোগ করবা? 10 যোগ করে দিবা। তাহলে যোগ করলে কত আসবে? যেটা আসবে সেটাই হলো এই ফসফরাসের গ্রুপ। তার মানে 10, এইটা হলো 15 নম্বর গ্রুপ। তোমাদের পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপে ফসফরাস অবস্থিত। তো আশা করি পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান হতে পারে সেটা পর্যায়, হতে পারে সেটা গ্রুপ, তোমরা নির্ণয় করতে পারবে। এবার আসো পর্যায় সারণীর মুদ্রা ধাতু, এটা তোমাদের মুখস্থ জিনিস যে 11 নম্বর যে গ্রুপ রয়েছে তোমাদের, এই 11 নম্বর গ্রুপে 3টি মৌলকে মুদ্রা ধাতু বলা হয়েছে, অর্থাৎ এই ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হতো। সো এটা মুখস্থ, এই যে 11 নম্বর গ্রুপ এবং 3টি মুদ্রা ধাতুর নাম তোমরা একটু মনে রাখবা যে কপার, সিলভার আর গোল্ড। কপার, সিলভার এবং গোল্ড এই 3টি মৌলকে মুদ্রা ধাতু বলা হয়, যেটা গ্রুপ 11 নম্বরে অবস্থিত। ওকে, 7 নম্বর নিয়ে আর কিছু বলার নেই, চলে যাও মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখো অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোনটির? এইটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছি যে তোমাদের কাছে দেখে মনে হবে অল্প প্রশ্ন, কিন্তু বিশ্লেষণ করে যদি পড়ো এই 10টি প্রশ্ন তোমাদের অনেক উত্তরের প্রতিনিধিত্ব করবে। তো দেখো অপেক্ষাকৃত ধাতব ধর্ম কোন মৌলটির বেশি? এখন ধাতব ধর্ম কি? তো সহজভাবে বললে যে মৌল যত সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম বেশি। শুধু এই লাইনটা তোমরা মনে রাখবে, যে মৌল যত সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। এখন তুমি চিন্তা করো, একটা মৌলকে যখন খুব সহজেই কোনো একটা মৌল থেকে বা একটা জিনিসকে খুব সহজেই আরেকটা জিনিস থেকে তুমি দূরে সরাতে পারছো, তুমি চিন্তা করে দেখো কখন এটা সম্ভব? যখন ওই জিনিস দুটির ভেতরে আকর্ষণ যে শক্তিটা আছে সেইটা যখন অনেক কম থাকে, ঠিক তখনই তুমি তাকে সরাতে পারবা। এইখানে দেখো আমি বেশি সময় নিব না, তোমাকে বলছে যে ধাতব ধর্ম কোনটার বেশি। এইখানে পর্যায় সারণীতে শুধুমাত্র আকর্ষণ শক্তি বলতে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যেকার যে আকর্ষণ শক্তিটা, সেইটাকে এখানে কিন্তু ফোকাস করছে। তুমি দেখবা যে যে মৌলটার বাইরের কক্ষপথের ইলেকট্রনকে যত সহজেই সরানো যাচ্ছে সেই মৌলটার ধাতব ধর্মটা তত বেশি। যে যত তাড়াতাড়ি ইলেকট্রন দিতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে যেখান থেকে ইলেকট্রন সরাতে কষ্ট হবে তার ধাতব ধর্ম ততটা কম। তুমি জানো এইখানে যে গ্রুপ 2 এর যে মৌল, গ্রুপ 1 এর যে মৌল রয়েছে, এইটি হলো গ্রুপ 1 এর মৌল। এই গ্রুপ 1 এর মৌলগুলো যদি তুমি ওপর থেকে নিচের দিকে চিন্তা করে দেখো যে কত আছে, তাহলে দেখবা যে এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর 3, এর 11, এর হচ্ছে 19, আমি এই 3টি নিয়ে কথা বলি। তো এই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে আছে 3, 11, 19, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা যে লিথিয়াম হলো তোমার 2 নাম্বার পর্যায়ের মৌল, তার মানে এর শেষ কক্ষপথ কোনটা? 2 নাম্বার কক্ষপথ আছে। সোডিয়াম 3 নাম্বার পর্যায়ের মৌল, মানে সেটার 3টা কক্ষপথ রয়েছে। এটা যেমন 2টা কক্ষপথ আছে, তার মানে এটা যেমন এই যে এত বড়, তেমন এটা 3টা কক্ষপথ আছে, তার মানে এটার সাইজ কত বড় হবে? 1, 2, 3 এরকম ভাবে সাইজ হবে। অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যত তুমি যাবা তত একটা একটা করে কি হবে? কক্ষপথ যুক্ত হবে। এখন বিষয়টা হলো, তুমি যদি এরকম চিন্তা করো যে দেখো লিথিয়ামের এই জায়গাটিতে ম্যাগনেট আছে বা চৌম্বক রাখা আছে। এখন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষে তুমি দেখতে পাবা যে 2 নাম্বার কক্ষপথে একটি ইলেকট্রন আছে। আর সোডিয়ামের যেহেতু 11, আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি তোমাদের এভাবে করে দেখাই। প্রথম কক্ষপথ, দ্বিতীয় এবং তৃতীয়। তো প্রথম কক্ষপথে তুমি 2টা ইলেকট্রন দাও, পরের কক্ষপথে তুমি দিবা 8টা, আর তারপরের কক্ষপথে দিবা 1টা। দেখো এইভাবে গ্রুপ 1 এর সবার শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে। এখন বিষয়টা হলো সবাই কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারে বলেই তারা ধাতু।
ইলেকট্রন ত্যাগ করা ধর্মকে তুমি কি বলছো? ধাতব ধর্ম বলছো। এই দুইটার মধ্যে তুমি চিন্তা করো যে এইটা শেষ কক্ষপথ 2 নাম্বার কক্ষপথ, আর এটা শেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার কক্ষপথ। এটা 3 নাম্বার কক্ষপথ, এটা হলো 2 নাম্বার কক্ষপথ। তুমি যদি একটা বিল্ডিং এর সাথে তুলনা করো তাহলে দেখবা যে এটা মনে করো 2য় তলা বিল্ডিং আর এটা 3 তলা একটা বিল্ডিং। এখন 2 তলা বিল্ডিং এর ছাদে তুমি কি রেখেছো? একটা চৌম্বক রেখেছো, যেটা এই যে এই ইলেকট্রনটাকে তুমি বলছো। আর এখানে 3 নাম্বার তলার বা 3 তলার যে আছে, ছাদ আছে, সেইখানে তুমি এই একটা ইলেকট্রনকে রেখেছো। এবং তোমার যে বাসার মেঝে, যেটা মেঝে, এইটাকে তুমি তুলনা করো চৌম্বকের সাথে, যেটা এখানে আছে প্লাস বা প্রোটন বা নিউক্লিয়াস যেটাকে বলছো, এই নিউক্লিয়াস রয়েছে। তাহলে নিউক্লিয়াস সবসময় বাইরের ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টানে। যেমনটা এই মেঝেটাকে যদি তুমি চৌম্বক ধরো, এই চৌম্বক ধরো, তাহলে এই মেঝে কি করবে? ওই ছাদে থাকা যে লোহা আছে, এই লোহাকে সে আকর্ষণ করবে। ঠিক আছে, এখন বলো তো 2 নাম্বার ছাদের লোহাকে বেশি আকর্ষণ করবে না 3 নাম্বার ছাদের লোহাকে বেশি আকর্ষণ করবে? যদি একই লোহা 2য় তলার ছাদে রাখো, তাহলে এই মেঝেটা, ম্যাগনেট জাতীয় যে মেঝেটা রয়েছে, সে যত শক্তিশালী বল দ্বারা আকর্ষণ করবে, 3 নাম্বার ছাদে যদি নিয়ে যাও, যেহেতু তার দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তার আকর্ষণটা কমে যাবে। সেই ক্ষেত্রে লিথিয়াম এবং সোডিয়ামের ক্ষেত্রে কোনটা থেকে ইলেকট্রন সরানো সহজ? এই 3 নাম্বার যেটা পর্যায়ে রয়েছে, 3 তলা যেটা বিল্ডিং, এখান থেকে তোমার ইলেকট্রন সরানো খুবই সহজ। তার মানে এই দুইটি মৌলের মধ্যে ধাতব ধর্ম কোনটার বেশি? এই সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, আর লিথিয়ামের ধাতব ধর্ম কম। এইভাবে যদি তুমি একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যেতেই থাকো, তাহলে দেখবা যে লাস্ট যে মৌলটি রয়েছে, এই শেষ মৌলটার ধাতব ধর্ম দেখবা যে সবচাইতে বেশি। ওকে, সো তুমি যদি এখানে দেখো, তো এটির মধ্যে সবচাইতে ধাতব ধর্ম কোনটার বেশি হবে? যেটার তোমার কক্ষপথ বড়, সেইটার ধাতব ধর্ম বেশি হবে। এখানে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের কথা বলেছে। তো ম্যাগনেসিয়াম যদি দেখো, তাহলে ম্যাগনেসিয়ামের কত পারমাণবিক সংখ্যা? 12। তার মানে এইখানে তোমার প্রথম কক্ষপথে তুমি কয়টা দিবে? 2টা। পরেরটাতে দাও 8টা, তাহলে 10টা হলো। আর তারপরেরটাতে দিবা কয়টা? 2টা। তার মানে এখানে 3টা কক্ষপথ রয়েছে। আর পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করতে দাও, দেখবা যে 4টা কক্ষপথ রয়েছে। এখন 4 নাম্বার কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো খুবই সহজ। তো আশা করি উত্তরটি বুঝতে পেরেছো। তাহলে এখানে অপেক্ষাকৃত ধাতব ধর্ম কোনটার বেশি সেটা তুমি দেখতে পেলে যে পটাশিয়ামের বেশি। এবার চলে যাও, কোনটির আয়নীকরণ শক্তির মান কম? এই যে আয়নীকরণ শক্তি, এই ধাতব ধর্মের সাথে আয়নীকরণ শক্তিরও একটা সম্পর্ক আছে। দেখো, আয়নীকরণ শক্তি এর মান কোনটার বেশি? যখন ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি লাগবে, মানে ইলেকট্রন যে তুমি বাইরের কক্ষপথ থেকে ছাড়বা বা সরিয়ে দিবা, এই যে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাই তো হচ্ছে তোমার আয়নীকরণ। বা সরিয়ে দেওয়ার সময় যে পরিমাণ শক্তি তুমি প্রয়োগ করছো, যে পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে, বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে, সেই শক্তিটার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন তুমি দেখো, সোডিয়ামের বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে, লিথিয়ামের বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে তার চাইতে বেশি শক্তি লাগবে। কেন? কারণ এই বাইরের কক্ষপথের ইলেকট্রনকে এর মেঝেটা বা নিউক্লিয়াস খুব শক্তিশালী বল দ্বারা আকর্ষণ করে আছে। এই কারণে এইটার আয়নীকরণ শক্তি কম হবে সোডিয়ামেরটা, আর লিথিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে। তোমাকে বলছে কোনটির আয়নীকরণ শক্তির মান কম। তার মানে ওপর থেকে যত নিচের দিকে যাবা, তত আয়নীকরণ শক্তির মান কমে যাবে। ধাতব ধর্ম তত বাড়বে, কিন্তু আয়নীকরণ শক্তির মানটা কমে যাবে। তার মানে এখানে তুমি যদি দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তাহলে রুবিডিয়ামের আয়নীকরণ শক্তির মান খুবই কম। ওকে, আমাদের শেষ প্রশ্ন এইটা, পারমাণবিক ব্যাসার্ধ নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম? প্রিয় শিক্ষার্থী, এখানে একটু ভাবার বিষয় আছে। পারমাণবিক ব্যাসার্ধ এইটাও তোমার নির্ভর করছে ওই যে কক্ষপথের যে ব্যাসার্ধটা, নিউক্লিয়াস থেকে কক্ষপথের শেষ কক্ষপথের যে ব্যাসার্ধ, সেটা হলো তোমার পারমাণবিক ব্যাসার্ধ। এখন এই পারমাণবিক ব্যাসার্ধ বুঝতে গেলে তোমার এখানে কিন্তু প্লাস মাইনাস এইগুলো দিয়ে দিয়েছে। দেখো ক নম্বরে কি বলছে, দেখো ক নম্বরে বলছে Na+, আবার খ নম্বরে কি বলছে দেখো Mg2+। তোমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস করে দেখো, তাহলে 2 8 1, এইটা হলো তার ইলেকট্রন বিন্যাস, আর এইটা হলো 2 8 2। তারপরে আমি বলি এটা মেনটার ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের, কিন্তু এখানে যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, যখন একটা ইলেকট্রন ছাড়ে তখন একটা প্লাস হয়, 2টা ইলেকট্রন ছাড়লে মাথার উপর 2টা প্লাস। একটা ইলেকট্রন কোথা থেকে যদি গ্রহণ করে, তাহলে একটা মাইনাস, 2টা ইলেকট্রন গ্রহণ করলে 2টা মাইনাস, এটা হচ্ছে তার মাথার উপর দিতে হয়। যেহেতু সোডিয়ামের মাথার উপর প্লাস আছে, সোডিয়াম কি করেছে, এই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছে। তার মানে এখন তার ইলেকট্রন হচ্ছে কয়টা আছে? 10টা আছে। কিন্তু তোমরা জানো ইলেকট্রন সংখ্যা 10, ঠিক আছে, কিন্তু এখানে প্রোটন সংখ্যা যা ছিল তাই। তার মানে 11টা ছিল প্রোটন সংখ্যা, সেটাই আছে। এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, ওটাই আছে, বাট ইলেকট্রন সংখ্যা কত হবে? এখানে 2টা ইলেকট্রন চলে গেছে, তার মানে এই 2টা দিবা না। সো এখানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 10। এইখানে দেখো সালফারের ক্ষেত্রে দেখো,
সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16। সালফার, কিন্তু সালফারের মাথার উপরে আছে 2 - এখানে পারমাণবিক সংখ্যা 16, সালফারের ইলেকট্রন বিন্যাস যদি দেখো 2 8, তারপরে হবে কত 6 হওয়ার কথা। কিন্তু এইখানে সালফার কি করেছে, আরও 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। দেখো 2 - মানে 2টা ইলেকট্রন কারো কাছ থেকে সে নিয়েছে। সালফার যখন 2টি ইলেকট্রন নিয়েছে তখন কি হয়েছে দেখো, এখানে কক্ষপথ বাড়েনি, 2 8 8 8 এরকম একটা অবস্থায় আসছে। আচ্ছা, এইখানে দেখো ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিন ওপরে মাইনাস আছে, তার মানে বোঝা যাচ্ছে ক্লোরিনের প্রোটন ছিল 17টা, প্রোটন ঠিকই থাকে, বাট ইলেকট্রন সংখ্যা যেটা 17টা তো থাকে, তার সাথে সাথে সে কি করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে এটা হলো 18টা। এইখানে তুমি যদি দেখো তাহলে এইখানে এর কক্ষপথ কয়টি থাকবে, 2 8 7 + 1 এরকম। তার মানে এখানে 3টা কক্ষপথ, এখানে আছে কয়টা কক্ষপথ, 3টা কক্ষপথ, এখানেও আছে কয়টা কক্ষপথ, 3টা কক্ষপথ, 3টা কক্ষপথ। তারপরে দেখো এখানে আছে কি, এখানে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা 2 8 মানে 14 আর 2 হলো 16, এখানে ইলেকট্রন সংখ্যা হলো 16 আর 2 18 হবে, ইলেকট্রন সংখ্যা 18। আর প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 16ই থাকবে। এখানে প্রোটন সংখ্যা কত 17, এখানে ইলেকট্রন সংখ্যা 18। আচ্ছা ওকে, এই দুইটার ক্ষেত্রে দেখো বলেছে পারমাণবিক ব্যাসার্ধ কম কোনটার, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কম কোনটার, এখানে আছে 2টা কক্ষপথ, এটাতেও 2টা কক্ষপথ, এখানে আছে 3টা, এখানেও আছে 3টা, তাহলে যেগুলো 3টা কক্ষপথ আছে সেগুলো তোমার কাটা, মানে সেগুলো হবে না, পারমাণবিক ব্যাসার্ধ তাদের বড়। এবার তুমি এগুলো দেখে দেখো, এই দুইটার মধ্যে তুমি চিন্তা করে দেখো, এই দুইটার কিন্তু 2টা কক্ষপথ আছে। এখন এর প্রোটন আছে কয়টা, 11টা, আর এর প্রোটন আছে কয়টা, 12টা। তাহলে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করতে পারবে, 11টা প্রোটন ওই 10টা ইলেকট্রনকে সেই বলে আকর্ষণ করতে পারবে না। তার মানে এখানে আকর্ষণ বল কোনটার বেশি, এই ম্যাগনেসিয়ামের আকর্ষণ বল বেশি। তাহলে আকর্ষণ বল বেশি মানে বাইরের কক্ষপথের ইলেকট্রনকে বেশি শক্তিতে সে নিজের কাছে টেনে নেবে। যখন বেশি শক্তিতে সে নিজের কাছে টেনে নেবে তখন এই ম্যাগনেসিয়ামের আকারটা অনেকটা কি হয়ে যাবে, সোডিয়ামের চাইতে কিছুটা হলেও কম হবে। সুতরাং নিচের কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, আমরা যদি এভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে দেখবো আমাদের এই খ নাম্বারের অ্যান্সারটা আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।